সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আমরা বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘ সর্বশেষ যে চিঠিটা প্রকাশ করেছে সে বিষয়টি নিয়ে আলাপ করব। আর হচ্ছে আমের টিকা নিয়ে সরকার যে মিথ্যাচার করছে এই বিষয়টি নিয়ে কথা বলবো। অধ্যাপক আব্দুল মোমেন স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। স্যার, যে জাতিসংঘের চিঠিটাকে আপনি কিভাবে দেখেন? এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ চিঠি। এইটা অবশ্য ইউনূস সরকার যখন ছিলেন সেই ডিসেম্বর মাসে ওরা ইস্যু করেছে, কিন্তু আমরা পেতে দেরি হয়েছে। এবং চিঠিটা খুবই শক্তিশালী চিঠি। দেশে যে অত অপকর্ম ইউনূস সরকারের সময় হয়েছে, এই বাংলাদেশ সরকারের জবাবদিহিতে চেয়েছে। রিপোর্টটা আপনার 18 পেজের রিপোর্ট। এটা একটু ছোট্ট চিঠি না, এবং তিনজন রেপোর্টিয়ার, ইউএন স্পেশাল রেপোর্টিয়াররা এই চিঠিটা লিখেছেন। 18 পেজের, চিন্তা করেন। তো সেটা সারসংক্ষেপ প্রত্যেকটা বড় বড় ইস্যু তারা রেইজ করেছেন। এবং এরা কারা? এরা ইউএন রেপোর্টিয়ার, এরা ম্যান্ডেট হোল্ডার, Special Rapporteur on Counter-Terrorism and Human Rights, Special Rapporteur on Independence of Judges and Lawyers, and Special Rapporteur Working Group on Arbitrary Detention. তিনটা বড় বড় এরিয়ার রিপোর্টাররা একযোগে জয়েন্ট লেটার দিয়েছেন বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এর উত্তর এখনো দেয়নি। সুতরাং এই নিয়ে এরা কদিন পরে পরে বাংলাদেশ সরকারকে দাবি তুলবে। যেগুলো ওরা বলেছে, কনসার্ন গুলো, যে বাংলাদেশ সরকার যে কাজগুলো করেছেন সেইগুলো সম্পর্কে তারা বলেছে যে বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল অনেকগুলো কভিডেন্টে সই করেছে, তারা অব্লিগেটরি, দায়বদ্ধ। যেমন ধরেন ICCPR, এবং তারা যেহেতু দায়বদ্ধ, সুতরাং বাংলাদেশ সরকারের এইসব ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। এবং বাংলাদেশ সরকার যেগুলো কাজ করেছেন সেগুলো সবগুলি এই ইউএন এর এবং ইন্টারন্যাশনাল নর্ম এন্ড লিগাল ফ্রেমওয়ার্কের আপনার ভায়োলেশনস। সত্য তো কড়া কথা এগুলো। তারা বলছে আমরা এই জন্য খুব দুশ্চিন্তা আছি। যেগুলো এরিয়া: ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, freedom of participation in public affairs, fair trial, right to have fair trial, protection from torture and arbitrary detention. এই সব ক্ষেত্রেই বাংলাদেশ সরকার ইউএন এবং ইন্টারন্যাশনাল লিগাল লজ এন্ড প্রসিডিউরস এর ভায়োলেশন করেছেন। ইভেন যে আপনার অনেক লোক, তারা সবগুলি বলেছে যে অনেক লোক কিলিং করেছেন ইললিগালি, আনলফুলি, ওই মব কি করে দিয়ে। তারপরে তারা কনসার্ন করেছে আওয়ামী লীগের উপর ব্যান, বলছে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই 12ই মে 2025 সালে আওয়ামী লীগের উপর তাদের অ্যাক্টিভিটি ব্যান করা, বলছে এইটা কোনো ব্যক্তি বিশেষের ব্যান করতে পারেন, কোনো অর্গানাইজেশন এইভাবে ঢালাইভাবে ব্যান করা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। আর আপনারা যদি যুক্তি থাকেন এইটা আমাদের জানান। তারা আর বলেছে এই ব্যান কবে, কখন উঠাবেন, কিভাবে উঠাবেন, এন্ড হোয়াট ইজ দ্য প্রসেস এই উইথড্রয়ালের জন্য। এবং বেশ শক্তভাবে বলেছে যে এইটা আপনার ডেমোক্রেটিক নর্মটা ধ্বংস করে, পিপলস পার্টিসিপেশন, প্লুরালিজম, বহুদলীয় গণতন্ত্রের এইটার উপর বিরাট আঘাত, এবং এই জন্য তারা বেশ শক্ত অবস্থান নিয়েছেন। বলছে এই পলিটিক্যাল মিটিং, তারপরে মিডিয়া অ্যাডভোকেসি, শেখ হাসিনার বক্তৃতা আপনারা শুনতে দিবেন না, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটা আওয়ামী লীগ বলছিল, আপনার চিঠিতে এই রিপোর্টাররা একই বক্তব্য মোটামুটি ভাবে দিয়েছেন। সো দিস ইজ, বলছে এই যে ব্ল্যাঙ্কেট ডিসপ্রপোর্শনেট রেস্ট্রিকশন অন পলিটিক্যাল রাইটস, পার্টিকুলারলি বিলঙ্গিং আওয়ামী লীগ এবং প্রগ্রেসিভ অপিনিয়ন, এইগুলো বন্ধ করা কোনোভাবে কোনো সরকারের কি হতে পারে না। জবাবদিহি অবশ্যই তাদের দিতে হবে। তারা বলছে আপনারা বাংলাদেশ সরকার কাউন্টার টেরোরিজম এন্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ল আপনার কি করেছেন, মিসইউজ করেছেন এবং গ্রহিত কাজ করেছেন। এইটাকে বিভিন্নভাবে অ্যামেন্ডমেন্ট করে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট অফ 2009 এবং দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অফ 1973, এইগুলোর সাথে আরবিট্রারি কয়েকটি অ্যামেন্ডমেন্ট করে এই
প্রভিশন গুলোকে আপনারা, এই অ্যাক্ট গুলোকে আপনারা প্রশ্নবদ্ধ করে ফেলেছেন, এবং যেগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছেন এগুলো মনে হয় কোনো নিয়মে, ফেয়ার ট্রায়াল সিস্টেমে এগুলো গ্রহণযোগ্য না। কথাগুলো কিন্তু খুব কড়া, যে এগুলো কোনোভাবেই আপনারা এই আইনগুলো কে আপনার ধ্বংস করে ফেলেছেন। তো এই জন্য এই আইনের মাধ্যমে কিছু করলে পরে সেইটা, বিশেষ করে এই আইনের মধ্যে আপনারা confiscation of property, আপনার dissolution of an organization, ban on publicity, suppress lawful political opposition rather than security threats, এগুলো ডিজাইন ফর সিকিউরিটি থ্রেটস। আপনারা রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে এসেছেন এবং এইটা কোনোভাবেই ইউএন গ্রহণ করে না। এইগুলো আপনাদের জবাবদিহি করেন, কেন করেছেন, কবে এগুলো বাদ দিবেন সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, তারপরে বলছে রেস্ট্রিকশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, রেস্ট্রিকশন অন ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এবং বিশেষ করে শেখ হাসিনার বক্তব্য দিতে পারবে না, সে পিসফুল অ্যাসেম্বলির আয়োজন করতে পারবে না, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এইগুলো কোনো সভ্য সমাজে, ডেমোক্রেটিক কান্ট্রিতে, কোনো যে আপনার দেশ যেগুলো কভিনেন্ট সই করেছে সেই কভিনেন্ট গুলোর আপনার পুরোপুরি কি ভায়োলেশন, সুতরাং আপনার সরকারের আমাদের এক্সপ্লেনেশন এগুলো দিতে হবে। হ্যাঁ, আরবিট্রেট, আপনারা যে ডেভিল হান্ট 1 and 2, দি আরবিট্রারি ডিটেনশন, কাস্টোডিয়াল ডেথ, জেলের মধ্যে মানুষ মারা গেছে, হ্যাঁ, তারপরে ঠিক মতো ওদের টর্চার করতেছেন, জেলের মধ্যে আর ঠিক মতো খাওয়ার দাওয়ার দিচ্ছেন না, হ্যাঁ, জার্নালিস্ট আছে, লয়ার্স আছে, অন্যান্য অপিনিয়নের লোক আছে, আওয়ামী লীগের লোকরা ঢালাইভাবে আপনারা অ্যারেস্ট করেছেন, এই সবগুলোই আইনশুদ্ধ নয়, এইগুলো আইনশুদ্ধ নয়। আর আপনার যে ইমিউনিটি অর্ডার, যারা এই জুলাই যোদ্ধা মারামারি করলো, লোক মারলো, তাদের আপনারা ইমিউনিটি দিয়েছেন যে আইনের মধ্যে আনা যাবে না, আন্ডার ইমার্জেন্সি পাওয়ার্স অর্ডিন্যান্স, এইটাও অগ্রহণযোগ্য। এইটা ইজ এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল নর্ম অ্যান্ড রেগুলেশনস। এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আপনারা যেটা করেছেন এবং যেভাবে বিচার করেছেন সেইগুলো নট ফেয়ার, কারণ এখানে যিনি বাদী তাকে তার নিজের উকিল নিয়োগ করতে দেওয়া হয়নি, এভিডেন্স গুলো একতরফা এভিডেন্স, এবং এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, কারণ এই ল্যাক অফ যে এভিডেন্স, এবং এই যে আপনারা কি করেন নাই, কাউন্সিল নিয়োগ দেন নাই, সময় দেন নাই, ইনসাফিসিয়েন্ট টাইম, হ্যারাসমেন্ট অফ ডিফেন্স লয়ার্স, এইগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। অল দিস শোজ যে আপনাদের মোটিভ অন্য রকমের, আপনাদের ফেয়ার জাজমেন্ট অ্যান্ড ট্রায়ালের উদ্দেশ্য না, এটা ইউ হ্যাভ সাম আদার মোটিভস। তারা কোয়েশ্চেন করেছে যে আপনাদের মোটিভটা কি। হ্যাঁ, ফেয়ার ট্রায়ালস বলছে যে এই ক্ষেত্রে আপনারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, আর সেই কারণেই আপনারা এই মানুষকে ডিফেন্সাইজ করেছেন, মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছেন, আপনারা ডেমোক্রেটিক আপনার নর্মস গুলো রেস্ট্রিকশন করেছেন, সিভিক পার্টিসিপেশন বন্ধ করে, এই নিয়ে অনেক ডিটেল 18 পেজের রিপোর্ট দিয়েছেন। স্যার, এই রিপোর্টটা পড়লে বোঝা যায়, এই রিপোর্টটা পড়লে মনে হয় সামওয়ান অথবা কোনো একটা অর্গানাইজেশন অনেকে মিলে বাংলাদেশের যে বেআইনি তৎপরতাগুলো চলছে এগুলো নিয়ে জাতিসংঘকে ইনফর্ম করেছিল। তারপর তারা বাংলাদেশকে বলেছে যে এইগুলো তোমরা বেআইনি কাজ করেছো, তোমরা আইনসিদ্ধ কাজ করো নাই, তোমরা যেগুলো আমাদের এখানে প্রতিজ্ঞা করেছো তার বিরোধী করেছো। তো এখন দিস ইজ এ আপনার, এটা তারা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করেছে, এইখানে কোনো দল বল বলে নাই তারা। এবং এইটাই যে অত জোরালো রিপোর্ট, এটার কিন্তু কনসিকুয়েন্স অনেক হবে আগামীতে। এর প্রেক্ষিতে আপনার বিভিন্ন দেশ, এটা লুকিয়ে ছিল অতদিন, এখন বের হয়ে আসছে, যেহেতু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয় নাই, এখন তারিক জিয়া সরকার এইটার এক্সপ্লেনেশন দিতে হবে। এরা ফেল করলে পরে তখন এরা ইভেন্চুয়ালি কিছু স্যাংশন ট্যাংশন দেবে, হ্যাঁ, এবং বাংলাদেশ একগরে হয়ে থাকবে, বাংলাদেশ নিশ্চয়ই সেটা চাইবে না। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় তারিক জিয়ার অপশন হচ্ছে যে যে অপকর্ম ইউনূস সরকার করেছে সেইগুলো উনি আস্তে আস্তে বাতিল করা, স্বেচ্ছায় ব্যান উইথড্র করা, পলিটিক্যাল পার্টিসিপেশন কি করা, এনকারেজ করা, তা না হলে ওনার সরকারের গ্রহণযোগ্য থাকবে না। সুতরাং দিস ইজ এ গুড লেটার। এবং এটার প্রেক্ষিতে এখন যারা আপনার আইনের লোক, যারা আপনার বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, যারা আওয়ামী লীগের সমর্থক, যারা মুক্তিযুদ্ধের সমর্থক, এদের হাতে একটি বড় হাতিয়ার পাওয়া গেল। তারা দে শুড স্পিক আউট, জুড়ে সুরে বলা উচিত, কারণ এইটা দিয়ে একটা আন্দোলন সৃষ্টি হতে পারে। সুতরাং আমার মনে হয়, আর তারপরে
আমাদের বাংলাদেশ সরকার, আপনার শেখ হাসিনার সরকার 2019 সালে বলেছিলেন 81st ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ সরকার জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট হতে চায়। এটা অনেকদিন আগে অ্যানাউন্স করতে হয়, কারণ ওই স্লট খালি থাকলে ওখানে আপনি অ্যানাউন্স করেন। তো 2019 সালে অ্যানাউন্স করা ছিল যে বাংলাদেশ 81st সেশনে, এটা এই বছরে, যে আমরা জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট, সম্মানের পজিশন, প্রেসিডেন্ট হব। এখন বাংলাদেশ আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে এই প্রেসিডেন্টের জন্য, পিজি এর জন্য নমিনি করেছে। ওনার জন্য খুব কঠিন হবে যখন সব লোক দেখবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সব আইন কানুন ভঙ্গ করেছে, তখন বলবে এই ধরনের লোকদের আমরা কখনো ইউএন এর প্রেসিডেন্ট বানাতে চাই না। তো উনি নিজের তাগিদে, ফরেন মিনিস্টার সাহেব নিজের তাগিদে এই ব্যানটা উইথড্র করার জন্য উদ্যোগ নেবেন বলে আমার ধারণা, নতুবা ওনার এই ক্যান্ডিডেসি উড বি ইন ডিফিকাল্টি। হ্যাঁ, সুতরাং গভর্নমেন্ট উপরে যথেষ্ট প্রেশার আসবে। জাতিসংঘের এই চিঠিটা ইলেকশনের আগের চিঠি, এটা ডিসেম্বর, বাংলাদেশ সরকার রেসপন্স করছে না। সে প্রথমে 60 ডেজ এর একটা টাইম ফ্রেম দিয়েছিল, ওইটা না করে আরো 30 ডেজ সে অপেক্ষা করেছে। অপেক্ষা করে আফটার 90 ডেজ সেইটা পাবলিশ করেছে এখন। এবং এই কারণে ইলেকশনটাও তো প্রশ্নবিদ্ধ থাকলো জাতিসংঘের বিবেচনায়। দেখেন, এটা হচ্ছে ইউনুস তো একটা চালাক লোক, অসম্ভব ধূর্ত লোক, আসল বাটপার আর কি। তো সেইটা পাওয়ার পরে এইটা নিয়ে কোনো কথাই বলে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আর এই তারিক জিয়া সরকারকে তার দায়িত্ব ছেড়ে দিয়েছে, বাবা তুমি সামলাও, আমি অপকর্ম করেছি আর তুমি সামলাও। সো আই এম সারপ্রাইজ। হ্যাঁ, ৫৫ নির্বাচনের তারিক জিয়াকে সরকার বানিয়েছে, কিন্তু তারিক জিয়ার জীবনটারে কঠিন করে ফেলেছে ইউনুস। সে এখন এই ইউনুসের অপকর্মের কারণে ঝামেলায় পড়বে। সুতরাং তারিক জিয়ার একটা দরকার, ইমিডিয়েট দরকার, যে ইউনুস এবং তার এই গ্যাং, এই যে ডাকাত দল, তাদের শাস্তি নিশ্চিত করা। তাহলে বলতে পারে যে এইগুলো যে শয়তানরা করেছে আমরা ওদের শাস্তি দেওয়া শুরু করেছি, পাবলিক ট্রায়াল হওয়া উচিত, ফেয়ার ট্রায়াল হওয়া উচিত। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় তারিক জিয়া সরকার টেক সার্টেন ইনিশিয়েটিভ এই শয়তানগুলোর বিচারের জন্য, এবং তখন ইউএনকে বলবে যে আমরা এগুলো বাদ দিচ্ছি এবং ফেয়ার ট্রায়াল করতে চাচ্ছি, আমরা এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে এইটা আমরা বাতিল করতেছি, এই যে আওয়ামী লীগের উপর ব্যান হয়েছে এইগুলো আমরা বাতিল করতেছি। তাহলে বাংলাদেশ সরকার কিছুটা গ্রহণযোগ্যতা পাবে, নতুবা এইটা ইট উইল হ্যামার দেম, বারবার তাদের আপনার আক্রমণ করবে, এবং যেটা সরকার চায় না এইটা হবে। কারণ এর উত্তর তো দিতেই হবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখছি এই চিঠিটা বাংলাদেশের মিডিয়া তো নাই, এবং সরকার কোনো চুপচাপ, কোনো কথা বলছে না। কথা না বলে কি বার পাবে সরকার? আপনার মিডিয়া, বাংলাদেশের মিডিয়া তো এখনো হাইলি রেস্ট্রিক্টেড, তারা এটা নিয়ে কোনো কথা বলতে সাহস পাচ্ছেন না। কিন্তু কতদিন রেস্ট্রিক্টেড থাকবে? ওই আস্তে আস্তে বের হয়ে আসবে। দেখেন, ইউএন এটা পাবলিশ করে দিয়েছে, এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন, তাকেও তার আলোচনা হয়েছিল সেক্রেটারি জেনারেল, তখন তাকেও এইগুলো নিয়ে জবাবদিহিতার কথা বলা হয়েছে। শুরু হয়েছে, সময় লাগবে হয়তো, বা শুরু হয়েছে। আর আমাদের দেশে তো মিডিয়া একবার শুরু করলে থামানো যাবে না। হ্যাঁ, সুতরাং আমার বিশ্বাস যে এইগুলো মানে একটা, বরং যারা মানে আওয়ামী লীগ এবং তাদের জন্য একটা বড় হাতিয়ার, এবং eventually government has to look into it seriously, এটা রিমেডি বের করতে হবে, নতুবা সরকার অসুবিধায় পড়বে। তাদের অনেক শেখ হাসিনার বিচার নিয়েও তো প্রশ্ন তুলেছে জাতিসংঘ, শেখ হাসিনার বিচার নিয়েও তো তারা প্রশ্ন তুলেছে। অবশ্যই বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, তারা বলেছে এই বিচারটা স্বচ্ছ হয়নি, কারণ শেখ হাসিনার কোনো উকিল নিয়োগ করতে দেয়নি, অফ হার চয়েস। তারপরে এভিডেন্স সবগুলো একপেশি। তারপরে বলেছে যে যারা জাজেস হয়েছেন তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়েও তারা প্রশ্ন, মানে এন্টার প্রসেস। এবং বিশেষ করে বলছে এই ট্রাইব্যুনাল ইটসেলফ অবৈধ, কারণ এটার মধ্যে যেগুলো অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেইগুলো গ্রহণযোগ্য, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করে না। তারা বলছে তোমরা আমাদের এক্সপ্লেন করো এটা কিভাবে মিট করে। হ্যাঁ, দেখুন তাদের জবাবদিহিতার মধ্যে ফেলেছে। সুতরাং এই কেসে সব আপনার উপচে যাবে ইন দি প্রসেস। আর এটা যখন শুরু হয়েছে এবং ডিসক্লোজ করে দিয়েছে, এখন কিন্তু এটা নিয়ে অনেক দেশও কথা বলবে। হ্যাঁ, আর এটা তো আওয়ামী লীগের কি না রিপোর্ট না, এইটা হচ্ছে ইউএন এর স্পেশাল রিপোর্টারদের রিপোর্ট, সুতরাং এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর আপনি আরেকটা পয়েন্ট তুললেন যে বাংলাদেশ যে জাতিসংঘের সভাপতি হতে চায় এইবার, এই ধরনের একটা দেশ যারা জাতিসংঘের
নানা কিছু মানে না, পাত্তা দেয় না, সেই দেশের লোক কিভাবে সভাপতি হবে সুতরাং বাংলাদেশ? সমস্যা হবে। এতদিন বাংলাদেশের অবস্থানটা জাতি বিশ্বসভায় খুব ভালো ছিল, অত্যন্ত, কারণ বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বসভায় পুরস্কৃত হয়েছে। কারণ বাংলাদেশ ওয়াজ এ ল্যান্ড অফ হিউম্যান রাইটস, ল্যান্ড অফ, আপনার কি বলবো, শেখ হাসিনা সরকার এগুলোতে খুব মনোযোগী ছিল। হ্যাঁ, কিন্তু এখন এইসবের পরে সদস্য রাষ্ট্রগুলো বলবে যে এরকম জালিয়াত সরকারকে আমরা কোনোভাবেই জাতিসংঘের সভাপতি করতে, আমাদের নেতা বানাতে চাই না। কারণ আমাদের হয়তো বাংলাদেশ বড় বড় কথা বলবে যে অমুক জিনিস অর্জন করবো, অমুক জিনিস অর্জন করবো, তারপরে বলবে যে তোমার দেশের জাতিসংঘের সব আইন কানুন তোমরা লঙ্ঘন করেছো, যেগুলোতে তোমরা নিজেরাই সই করেছো, অঙ্গীকার করেছো, যেগুলো তোমরা আপহোল্ড করবে, সেইগুলোই তোমরা ভঙ্গ করতেছো, তোমাদের প্রতি বিশ্বাস তোমাদের নাই। সুতরাং বেশ কঠিন হবে আর কি জয়যুক্ত হওয়ার জন্য। তবে সৌভাগ্য ছিল যে যেহেতু বাংলাদেশ অনেক দিন আগে এই আমি পররাষ্ট্রমন্ত্রী থাকতে 3টা কাজ করেছিলাম। একটি হচ্ছে যে 85 সেশনে প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি, আমরা 1900 সেই আমাদের হুমায়ুন রশিদ সাহেব লাস্ট আপনার কি হয়েছিলেন, জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন। 2016 সালে আমাদের একটা চান্স আসছিল, কিন্তু তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাহমুদ আলী সাহেব। মাহমুদ আলী সাহেব ঝামেলায় যেতে চান নাই, হ্যাঁ, এবং উনি অন্য কাউকে নমিনিও করতে চান না। ওই বছরে আমাদের এসএস এগুলো আপনার একটা ট্রেডিশন আছে, প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার এক একটা রিজনে আসে।